নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনাদেরকে নিয়ে চলেছি আজ সকাল সকাল বহরমপুরে যাবার অনেক ট্রেন রয়েছে। আমি চলেছি হাজারদুয়ারি এক্সপ্রেসে। শেষ মুহূর্তের প্ল্যানিং এর কারণে তৎকাল টিকিট কাটতে হয়েছে। সকাল সকাল ট্রেনে উঠেছি, খাওয়া দাওয়াও কিছু হয়নি, আর এত রকম খাওয়ার দাওয়ারের হকার উঠছেন যে খিদেই পেয়ে যাচ্ছে মাঝে মধ্যে। এই ট্রেনটা মুর্শিদাবাদ পর্যন্ত গেলেও বেশিরভাগ লোকই দেখলাম বহরমপুরে নেমে গেলেন, এবং বহরমপুর স্টেশন চত্বরের বাইরের যে জায়গাটা সেটা এত ভিড় যে অনেক বছর আমি কিন্তু এত ভিড়ের সম্মুখীন হইনি। স্টেশন চত্বরে প্রচুর টোটো। আমি একটু এগিয়ে গিয়ে একটা রিক্সা ধরলাম। আমার গন্তব্য জর্জ কোর্ট উকিলপাড়ার সবুজ বাড়ি। মুর্শিদাবাদের পর্যটন মেলা উপলক্ষে আমি এখানে এসেছি, 2 দিন থাকব। সেই জন্য সবুজ বাড়িতেই থাকব মনস্থ করেছি। বেশ কয়েক বছর আগে একবার সবুজ বাড়িতে আসার সুযোগ হয়েছিল, কিন্তু সেবারে থাকা হয়নি। তাই এবারে ভাবলাম যে কাজে যখন আসছি তাহলে সবুজ বাড়িতেই থাকি। বহরমপুরে এত হোটেল থাকতেও কেন সবুজ বাড়িকেই পছন্দ করলাম সেটা এই ভিডিও চলাকালীন আপনারা অনায়াসেই বুঝতে পারবেন। হোটেলে তো অনেকবার থেকেছেন, কিন্তু এমন কোথাও থেকেছেন কি যে বাড়ির প্রত্যেকটা দেওয়াল প্রায় 150 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী। এই বাড়ির ইতিহাস শুরু হয় 1849 সালে। যে পাড়াটায় এই বাড়িটা অবস্থিত বহরমপুরে, এই পাড়াটাকে উকিলপাড়া বলা হয়। প্রধানত আদালতের আইনজীবীদের বসবাস করার জন্যই কিন্তু এই পাড়াটার পত্তন হয়েছিল। গ্রিন আর্থ এই ধারণাকে সামনে রেখে এই বাড়িটাকে পুরো নতুনভাবে সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে। সবুজ বাড়ি কিন্তু কোনো সাধারণ হোমস্টে নয়। ঘরের ভেতরে ঢুকলেই মনে হবে যেন একটি ছোট্ট ব্যক্তিগত জাদুঘরে এসে পড়েছেন। প্রতিটি জিনিস যেন অতীতের এক একটি গল্প বলে। এছাড়াও স্বাধীনতা আন্দোলনের সময় বহু স্বাধীনতা সংগ্রামীরও এই বাড়িতে আসা যাওয়া ছিল। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারতের প্রথম কংগ্রেস সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ লেখিকা নিরুপমা দেবীর বাড়ি কিন্তু এর পাশে ছিল। এমনকি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পুরো এলাকাটাই ছিল আগে তাঁদের লাইব্রেরি ঘর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বহুবার কিন্তু এইখানে এই লাইব্রেরিতে এসে বসেছেন। ভাবা যায় সেই মাটিতেই আমরা দাঁড়িয়ে আছি এখন। এখানে পুরো দোতলা বাড়িটাই একসঙ্গে ভাড়া দেওয়া হয়, অর্থাৎ আপনার পরিবার ছাড়া অন্য কোনো অতিথি এখানে থাকবেন না। বাড়িতে রয়েছে 2টি শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুম, বড় ড্রয়িং রুম, সম্পূর্ণ সজ্জিত রান্নাঘর, ডাইনিং স্পেস, 4টি বাথরুম, সুন্দর একটি খোলা ছাদ, ফুলে ভরা বাগান এবং পুরো বাড়ি জুড়ে ওয়াইফাই সুবিধে। পোষ্যদেরও এখানে স্বাগত। প্রথমে রুমটা একটুখানি ঘুরে দেখাই। আমি যে রুমটাতে আছি এটার নাম রানী পছন্দ। আসলে ওদের একতলায় একটা ঘর আছে এবং দোতলায় একটা ঘর আছে। দোতলার ঘরটার নাম রানী পছন্দ। দেখুন রুমটা দেখুন। এই স্টেটা তাদের পছন্দ হবে যারা একটু ইতিহাস পছন্দ করেন, যারা একটুখানি পুরনো দিনের যে প্রপার্টিগুলো আছে সেগুলোতে থাকতে ভালোবাসেন। এই হচ্ছে খাট, আর এখানে আছে একটা কাবার্ড, এখানে ড্রয়ার রয়েছে, কিছু রাখা যেতে পারে বা এই জায়গায়। সাথে আছে ড্রেসিং টেবিল, সুন্দর একটা আলোর ব্যবস্থা হয়েছে। আর এখানে আপনারা ইচ্ছে করলে চা বানিয়ে খেতে পারেন। এখানে বিস্কিট, চায়ের সব সরঞ্জাম দেওয়াই আছে। ওপরের তলায় 2টো ওয়াশরুম, নিচের তলায় 2টো ওয়াশরুম, জাস্ট রুমের পাশেই। এখানে লাগোয়া একটা ছোট্ট ব্যালকনিও রয়েছে। এটা একটু আগেকার দিনের ছোট, জাস্ট অ্যাটাচড একটা টয়লেট। হোটেলে তো বহুবার থেকেছেন, কিন্তু এমন কোথাও থেকেছেন কি যে বাড়ি প্রায় 150 বছরের পুরনো,
ইতিহাসের সাক্ষী। এই বাড়ির প্রত্যেকটা দেওয়াল যেন একটা নতুন ইতিহাস আপনাদের চোখের সামনে উন্মোচন করবে। বাড়িতে ঢোকার সাথে সাথেই ফ্রেশ হয়ে চলে এলাম খাবার ঘরে। আগে থেকে জানিয়ে রেখেছিলাম গরম গরম লুচি, তরকারি, মিষ্টি আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সারলাম। তার সাথে ছিল মুর্শিদাবাদের বিখ্যাত আম। তবে মুর্শিদাবাদের ছানা বড়ার স্বাদটা কিন্তু অনন্য। এখানে এলে এটা অবশ্যই ট্রাই করবেন। সকালের পাড়া ডাব না গাছ থেকে, একদম কচি ডাব, একদম ছোট্ট। খেয়ে দেখি, বেশ মিষ্টি জল। শ্বাস আছে না? বাহ, ডাবের শ্বাসও খাওয়া হয়ে যাবে একদম। এসে থেকে খেয়েই যাচ্ছে শুধু। দারুণ ব্রেকফাস্ট হলো। যেহেতু ওনাদের এতটা বড় জায়গা আছে, কিছু কিচেন গার্ডেনিং করেন, সেই জন্য এই জিনিসটা পাচ্ছি গেস্ট হিসেবে এসে। বেশ মোটা শ্বাস হয়ে গেছে। একসাথে এত খাওয়া যাবে না, এগুলো সব নিয়ে যাই, একটু বাদে খাবো। এই যে বাগান দেখছেন, এই বাগানের সবজি আপনার দুপুরের পাতেও উঠতে পারে। এখানে রান্নাঘরের জৈব বর্জ্য থেকেই তৈরি হয় কম্পোস্ট সার। বাড়ির বাগানেই চাষ হয় নানা ধরনের সবজি, যার একটি অংশ রান্নায় ব্যবহার করা হয়। আসুন সকাল সকাল একটু দেখে নিই যে সবুজ বাড়ি কতটা সবুজ। আর যে কিচেন গার্ডেনের কথা বলেছিলাম আগের দিন, কিচেন গার্ডেনটা একবার ভিজিট করে নিই, ঠিক আছে? লঙ্কা গাছ, লঙ্কা কি হয়েছে? হ্যাঁ, পুচকে পুচকে লঙ্কা আছে, এগুলো আরো বড় হবে। আর এটা তো মানকচু। বাহ, লেমন গ্রাস তো বেশ হয়েছে। লেমন গ্রাসের চা খেতে হবে একদিন। ভালো, লেমন গ্রাস আমার বাড়িতেও আছে, তো লেমন গ্রাসটার জন্য আমি বিশেষভাবে পছন্দ করি। টুকটাক অনেক কিছুই রয়েছে এখানে, কারি পাতা আছে, এগুলো তো চন্দ্রমল্লিকা শীতকালের জন্য। বাহ, এখানে লাল টুকটুকে লঙ্কা দেখা যাচ্ছে। ওই অবধি আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারবো? এই যে, ওই যে, আর এই তো লাল টুকটুকে লঙ্কা। আর কি আছে দেখি, পেয়ারা তো দেখতে পাচ্ছি। বাহ, বিশাল একটি চাল কুমড়ো হয়েছে। আপনারা যারা এখানে থাকবেন মনে করেছেন, যদি এখানে সেই সময় আর কি কিছু কিচেন গার্ডেনে কিছু হয় এরকম ভালো কিছু, যেমন এখন চাল কুমড়ো আছে, এরকম যদি কিছু হয় যেটা খাওয়া যেতে পারে, তাহলে কিন্তু ওনারা বললে সেটাও রান্না করে দেবেন। এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি, কারণ বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একদম অর্গ্যানিক গার্ডেন, কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। সেই জন্য আর কি এরকম আছে বাগানটা। যখনই মাটিতে রাসায়নিক সার প্রয়োগ করবেন তখনই কিন্তু ফলন দ্বিগুণ বা তিনগুণ চতুর্গুণ হতে পারে। এবার সেটা কিন্তু না এখানে, মানে সেটা বা সাইজগুলো দেখে বোঝা যাচ্ছে, মানে আমিও তো বাগান করি, সাইজ দেখে বোঝা যাচ্ছে যে এগুলো সবই অর্গ্যানিক গার্ডেন। তো অর্গ্যানিক্যালি যারা 2-3 দিন থাকতে চান, যারা প্রকৃতির কাছাকাছি অথচ শহরের মধ্যে, এই দুটো জিনিস একসাথে যদি পেতে চান তাহলে কিন্তু এখানে আসতে হবে। বেল, বেল পড়ে আছে, এই যে অনেক পড়ে আছে। আজকে সকালবেলা আমি একটু আশেপাশে ঘুরে দেখার জন্য বেরিয়েছি, যদি কিছু পাখি দেখা যায় সেই আশায়। মোটামুটি আমি চেষ্টা করব যে এখানে যা যা ভালো দেখা যাবে সেটা আপনাদের সামনে তুলে ধরতে, কারণ 2-3 দিন স্টেকেশন হোক, কিন্তু যদি এসে থাকেন তাহলে তো চারপাশটা একটু ঘুরে দেখতে হবে।
সারাক্ষণ তো ঘরে বসে থাকলে হবে না, চারপাশটা ঘুরতে হবে। সেই ঘুরতে গিয়ে কতটা কি দেখবেন না দেখবেন সেইটাই বলে দেবো। আর এমনিতেও বহরমপুরের কাছাকাছি মুর্শিদাবাদ তো হিস্টোরিক্যাল প্লেস, ওখানে গিয়ে সারাটা দিন কাটাতেই পারেন, সারাদিন ঘুরে দেখতে পারেন। সেটা আলাদা করে আর কি বলবো, ওটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে এটা নিয়ে ভিডিও, তো সেটা তো রয়েইছে, মানে সেটা নিয়ে আপনারা অলরেডি জানেন। কিন্তু একদম কাছে ওয়াকিং ডিস্টেন্স বা টোটো নিয়ে সামান্য কিছু গেলেই হয়তো কিছু দেখতে পাওয়া যেতে পারে, প্রকৃতি প্রেমিকদের জন্য আদর্শ হতে পারে, সেটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। লেমন গ্রাস, যেটা একটু আগে দেখলাম, লেমন গ্রাস দিয়ে চা, ব্ল্যাক টি, দারুণ ফ্লেভারটা এসছে। সবুজ বাড়ির সামনে থেকেই অনেক টোটো বা টুকটুক গাড়ি পাওয়া যায়। যে কোনো একজনকে বলে সকাল সকাল বেরিয়ে পড়ুন আশেপাশে দু একটা জায়গা ঘুরে দেখতে। চারিদিকে ঘন সবুজ, আর আমি যেহেতু বর্ষাকালে এসেছি সেই জন্য চারদিকটা আরো বেশি সুন্দর লাগছে। তার মধ্যে দিয়ে আমাদের টোটোটা এগিয়ে চলল। অনেক বড় বড় গাছ রয়েছে, যেমন এটা বট, অশ্বত্থ রয়েছে, আর এই জায়গাটা বেশ ফাঁকা অনেকটা। আর ওপাশে একটা বিল রয়েছে, এই বিলটা ওই দিকটা জল, আর মাঝের এখানটা কচুরিপানা হয়ে গেছে পুরোটাই, চালতের বিল বলে। তো এই বিলে যে টাইপের পাখি পাওয়ার সম্ভাবনা আছে সেটা আর কি একটু খুঁজে দেখতে হবে, সেটা দেখার জন্যই এসেছি। দেখি। বাড়ির মালিক সৌভিকদাকে আগেই জানিয়ে রেখেছিলাম যে আমি এখানে সকালবেলা একটু বার্ডিং করতে চাই, অর্থাৎ একটু পাখি দেখতে চাই। এবার পাখি দেখার জায়গা বলতে উনি সাজেস্ট করেছিলেন এই দু একটা জায়গা, যেখানে বেশ কিছু গ্রিনারি আছে এবং কিছু পাখি দেখতে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও এখন শীতকাল নয়, তাই পরিযায়ী পাখি কিছুই পাবো না, কিন্তু দেশীয় যে স্থানীয় পাখি সেগুলোও যদি একটু দেখতে পাই তাহলে খুব ভালো লাগবে। সেই উদ্দেশ্যেই এখানে আসা। জলের ধারে ধারে অনেকগুলো পাখি দেখতে পেলাম, যে যে পাখিগুলো বেশ কমন বাংলার খাল, বিল, নদী নালার ধারে, যেমন মাছরাঙা, বাঁশপাতি বা আমাদের এই গ্রে হেরন, এগুলো কিন্তু দেখার জন্য আলাদা কোনো এফোর্ট লাগে না। যারা একদম নতুন পাখি দেখছেন বা পাখি দেখার কথা ভাবছেন, তারা এই সমস্ত ছোটোখাটো যে গ্রিন প্যাচগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করুন। কারণ পাখি দেখার জন্য বড় সড়ো জায়গায় যদি আমরা ঘুরতে যাই এবং সেখানে গিয়ে আমরা কিছু দেখতে না পাই, তখন আমাদের একটু হতাশা হতে পারে। সেই জন্য ছোটোখাটো জায়গা দিয়েই শুরু করা ভালো। এই অভ্যাসটারই পোশাকি নাম ব্যাকইয়ার্ড বার্ডিং। পাখি দেখা শুধুমাত্র চোখ দিয়ে দেখা নয়, শুধুমাত্র ছবি তোলার চেষ্টাও নয়। পাখি দেখা মানে আসলে সেই জায়গাটাকে অনুভব করা, সেই পার্টিকুলার পাখিটা কোন হ্যাবিটেটে থাকতে পারে সেটা বুঝে সেই জায়গাগুলোকে স্ক্যান করা, এবং তার সাথে সাথে রয়েছে পাখির ডাক শোনা। সেটাতেও কিন্তু অনেক পাখি আমরা আইডেন্টিফাই করতে পারবো। মন্দিরের চত্বরটা কিন্তু বেশ বড় এবং যথেষ্ট সবুজ রয়েছে, আর সামনেই যে বিশাল বড় বটগাছটা রয়েছে তার ঝুড়িগুলো দেখে বোঝা যায় এটা অনেক প্রাচীন। এরপর আবার আমরা টোটো করে গেলাম অন্য আরেকটা লোকেশনে। এখানেও রয়েছে এক মন্দির, রাধা মাধব মন্দির। রাধাকৃষ্ণের যে মন্দির সেখানে এলাম, তবে মন্দির যে অংশটা ওটা পরে দেখছি। এই বিলটা দারুণ সুন্দর, অনেকটা বড় এরিয়া। শীতকালে কিছু মাইগ্রেটরি বার্ডস আসে, তবে এখন এই মুহূর্তে সেরকম কিছু পাখি নেই, কিন্তু ভেজিটেশন ঘন, একদম চারিদিকটা সবুজ হয়ে রয়েছে, তো ভালো লাগে।
নেচারের মধ্যে কিছুটা সময় কাটাতে, সেই জন্যই এসেছি। পায়ে হেঁটে এই মন্দির সংলগ্ন এলাকাটা ঘুরে দেখা যায়। বর্ষাকালে কিছু কিছু দেশীয় পাখি এখানে দেখতে পাবেন, তাছাড়া প্রজাপতি তো রয়েছে। কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন গাছের পাতার ফাঁকে আর একদম জঙ্গলের আন্ডারগ্রোথে যেখানে শুকনো পাতা পড়ে আছে সেখানে দেখা মিলল অনেক রকমের পাখি। তার মধ্যে এই দামা পাখি অন্যতম। পাতা সরিয়ে সরিয়ে ওরা পোকা খুঁজে খুঁজে খায়। এখানে এমনিতে বসে টাইম কাটানোর মতন জায়গা নেই, এমনি মাটি পুরোটাই। কিন্তু হ্যাঁ, সকালবেলা বেরিয়ে একটু সময় কাটানোর জন্য বা সকালবেলা একটু ঘোরার জন্য এই দুটো জায়গা বেশ ভালো। দুটো জায়গা মোটামুটি ঘোরা হলো। আরও একটু দেখাই চারিদিকটা। এই নৌকোটা মাছ ধরার জন্য ওপাশে দাঁড়িয়েছিল। মাছ বেশ আছে, বড় বড় ঘাই দিচ্ছে দেখছি। এরপর পায়ে পায়ে এগিয়ে গেলাম মন্দিরটা দেখতে। সকালবেলা অত ভক্ত সমাগম হয়নি, আর চারপাশটা বেশ সুন্দর, শান্ত নিরিবিলি। মন্দির চত্বর যত শান্ত নিরিবিলি হয় ততই পাখিদের আসার সম্ভাবনা বেড়ে যায়। একটু বাদেই মন্দির চত্বরে কীর্তনের দল এসে উপস্থিত হলেন। তাদের কীর্তনে জায়গাটা মুখরিত হয়ে উঠল। আমিও সকালের টুকটাক পাখি দেখা সম্পূর্ণ করে ফেলেছি ততক্ষণে অনেকটাই। মন্দিরে ঠাকুর দর্শন করে আর আশেপাশে আরও একটু ঘুরে এবারে ফেরার পথ ধরব। তবে শুধু মন্দির নয়, এখানে রয়েছে একটি স্কুল এবং স্বনির্ভর প্রকল্পের অধীনে বেশ কিছু ব্যাগ তৈরির কেন্দ্র। সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। এইগুলো ব্যাগ তৈরির কারখানা, হ্যাঁ অনেকগুলো আছে তো। এই মন্দিরের যে মহান্ত মহারাজরা ছিলেন তাদের সমাধিও দেখলাম। বাবা, কত তাল হয়েছে, সব গাছে তাল। হ্যাঁ, এরপর আবার হোমস্টেতে ফেরত যাবার পালা। মুর্শিদাবাদের পর্যটন মেলা উপলক্ষে আমাদের বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়েছিল। 13-14 দুটো দিনই মূল পর্যটন মেলা ছাড়াও এখানে ডিনার, ক্রুজে করে মুর্শিদাবাদ ভ্রমণ ইত্যাদি অনেক রকম ইভেন্ট কিন্তু থাকতো। সেগুলোতেও পার্টিসিপেট করেছিলাম। হালকা হালকা বৃষ্টি শুরু হলো। লালবাগ সদরঘাট, এখান থেকে এখন আর কি নৌকোতে উঠবো, বোটে। কিন্তু ছাতা নেই, ওদিকে বৃষ্টি পড়ছে। বহরমপুর কলেজ ঘাট গভর্নমেন্ট জেটিতে এখানে কিন্তু সাধারণ পর্যটকরা 1 ঘন্টা করে ক্রুজে ঘুরে নিতে পারেন মাত্র 99 টাকার টিকিটের বিনিময়ে। সাথে পাবেন একটা ছোট মিনারেল ওয়াটার বটল কমপ্লিমেন্টারি। বুকিং ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশনে। আমরা যেহেতু পর্যটন মেলায় গিয়েছিলাম, সেই জন্য পর্যটন মেলা কর্তৃপক্ষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের জন্য ব্যবস্থা করেছিলেন ভাগীরথীর বুকে এই নৌবিহার। সকালবেলা ঘাটে পৌঁছে ক্রুজে উঠে তারপরে দুটি নৌকো পরপর চলল বহরমপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। নদী বক্ষে ব্রেকফাস্ট থেকে শুরু করে দিনের প্রায় অধিকাংশ সময়ই এখানে কাটালাম। বেশ ভালো অভিজ্ঞতা। আগেও বলেছি যে যেহেতু জুলাই মাসের মাঝামাঝি সময় এসেছি ভরা বর্ষায়, তাই গঙ্গার দুপার সবুজে সবুজ হয়ে রয়েছে। সেই শোভা দেখতে দেখতে চলেছে আমাদের নৌযান।
ওয়াসিফ মঞ্জিলের কাছাকাছি এসে এবারে আমরা নামবো। ওয়াসিফ মঞ্জিলটাও ঘুরে দেখলাম, জানলাম মুর্শিদাবাদের অনন্য ইতিহাসের একটা অধ্যায়। हमारा मुर्शिदाबाद शहर, मालदा डिस्ट्रिक्ट और नदिया, ये तीनों हमारा इंडियन मैप छोड़कर बांग्लादेश का मैप से जुड़ जाते हैं। इसीलिए हम लोग बोलते हैं कि 1947 15 अगस्त हमारा देश इंडिपेंडेंट हुआ था ना, लेकिन ये मुर्शिदाबाद 3 दिनों के बाद हुआ, 18 अगस्त हुआ। लेकिन हम लोग फ्लैग होस्टिंग करते हैं 15 अगस्त ही करते हैं, लेकिन 18 अगस्त हुआ था। लेकिन ये 3 दिन में हमारा हिंदू और मुस्लिम में बहुत बड़ा एक राइट लगने का संभावना था। लेकिन नहीं, वासिफ अली मिर्जा हजरतगंज का पैलेस का सीढ़ी को ऊपर खड़ा होकर 7 दिन मीटिंग करके डिसाइड उभर करके बोला था, अगर कोई हिंदू भाई को मरना है तो पहले मुझे मारो। उन्होंने एक हिंदू मुस्लिम कम्युनिटी फ्रम्स तैयार किया था। ये इतना बड़ा नवाब था। इसका साथ श्यामा प्रसाद मुखोपाध्याय का साथ बहुत रिलेशन अच्छा था। इसका प्राइवेट डॉक्टर था डॉक्टर বিধান চন্দ্র। ওয়াসিফ মঞ্জিলকে নতুন প্রাসাদ নামেও ডাকা হয়। নবাব ওয়াসিফ আলী মির্জা খান কর্তৃক নির্মিত প্রায় 1904 সালে সমাপ্ত এই প্রাসাদটি বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ ও ভাগীরথী নদীর নিকটবর্তী নিজামাত দুর্গ চত্বরে অবস্থিত। সাধারণভাবে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। নবাবের রাজকীয় পালঙ্কটাও দেখলাম। সব মিলিয়ে মিশিয়ে ভালো এক্সপিরিয়েন্স। এরপরে আমরা চলে এলাম হাজারদুয়ারি প্যালেসের সামনে। সকাল থেকেই আমরা ঘুরছি, সবাইকে নিয়ে ভাগীরথীর উপর দিয়ে এলাম, তারপরে ওয়াসিফ মঞ্জিল দেখা হলো, এবারে হচ্ছে হাজারদুয়ারি ইমামবাড়া এগুলো দেখা হচ্ছে। এবার এগুলো সবই ওই যেহেতু পর্যটন মেলায় এসেছি এবং সারা ভারতবর্ষ থেকে অনেক লোকজন এসেছেন, তাদের জন্যই আর কি মেনলি করা হয়েছে। তো আমরাও খুব এনজয় করছি, আনন্দ করছি সবাই মিলে। মুর্শিদাবাদ নিয়ে বা এই জায়গার ঐতিহাসিক যে জায়গাগুলো আছে, ঐতিহাসিক যে দ্রষ্টব্যগুলো আছে, সেগুলো নিয়ে আমার কিন্তু একটা ডিটেল সিরিজ রয়েছে। আমি ডেসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দিলাম, ওখান থেকে দেখতে পারেন। এটা তো আমরা অন্য একটা পারপাসে এসে তারপরে ঘোরার চেষ্টা করছি, তাই যতটুকু দেখাচ্ছি ততটুকুই। তার বাইরে যদি কেউ দেখতে চান তাহলে সেই পুরনো সিরিজটা দেখে নিতে পারেন। সেবার পরিবার সমেত এসেছিলাম, সবাই মিলে হই হই করে খুব ঘুরেছিলাম। এদিন আমাদের লাঞ্চের আয়োজন হয়েছিল হোটেল প্যালেস ভিউতে। তারপর বহরমপুরের সবুজ বাড়িতে যখন ফিরলাম তখন অপেক্ষা করছিল আরও এক প্রস্থ চমক। বিকেলের বারবিকিউ এবং রাতের ডিনার দুটোই আজকে সবুজ বাড়িতেই হবে। দারুণ বারবিকিউর আয়োজন চলছে। একটু সন্ধে হলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার একটু তাড়া আছে ওই জন্য আমি বললাম এখনই করে দিতে। আর তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি আসছে, তো সেই জন্য যেহেতু বাইরে ওপেন এয়ারে করতে হবে আর কি, তো সেই জন্য এই সময়টাই ভালো। হালকা হালকা রোদও উঠেছে, হালকা না বেশ ভালোই রোদ উঠে গেছে, যদিও এখন বাজে প্রায় 5:15, একটু বাদেই সন্ধে হয়ে যাবে। তো তখন আর কি খাওয়া যাবে এটা, এই বারবিকিউ চলছে। তো আপনারাও যখন আসবেন এই বারবিকিউ অনায়াসেই কিন্তু আয়োজন করা যেতে পারে। শীতকালে বারবিকিউটা জমে বেশি, তো শীতকালে যারা আসছেন তারা কিন্তু অতি অবশ্যই এটা ট্রাই করবেন। বারবিকিউ রেডি হয়ে গেছে, দারুণ আর কি একটা বেশ টেক্সচার এসছে, পোড়া পোড়া। একটা টেস্ট করে দেখি। বাহ, লেবুর গন্ধটা বেশ ভালো। লেবু দিয়েছেন না? ব্যাপক লাগছে খেতে। আমি তো একা আছি, কিন্তু সন্ধেবেলা যদি আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসেন, সবাই মিলে আর কি বেশ এলো, তো
তো বন্ধু বান্ধব বা পরিবারের সবাই মিলে এই ছাদে বসে বসে এই বারবিকিউ চিকেন খেতে কতটা ভালো লাগবে এটা আপনারা আর কি আন্দাজ করে বলুন। একা একা আনন্দ করা একরকম, একা একা কোনো কিছু খাওয়া বা কিছু, কিন্তু সবাই মিলে গল্প করতে করতে খাওয়া সেটা কিন্তু অন্য মাত্রার, তাই না? আম চিকেন, আম চিকেন তৈরি হচ্ছে তাও আবার মাটির হাঁড়িতে, কাঠের জালে, মানে দারুণ আর কি এক্সপিরিয়েন্স হবে এখানে। এটাও সেই ব্যাপার যে যতটা এটা পরে খাওয়া হবে, কিন্তু এখনই আমি তৈরি করাতে বললাম কারণ হচ্ছে বৃষ্টি আসছে, এগুলো ওপেন এয়ারে করতে হয় এই জিনিসগুলো। কাঠের জালে রান্না, এটা হচ্ছে নিভু নিভু আছে একটু একটু করে। কতক্ষণ লাগবে দিদি এটা হতে? হয়েছে, কষাতে হবে। আচ্ছা, অনেকক্ষণ ধরে তো করছেন মোটামুটি, তাও বোধহয় আধ ঘন্টা হলো না? আধ ঘন্টা লাগবে তৈরি হতে। কিভাবে করলেন আমের, কিভাবে করলেন? আম পেস্ট করে নিলাম, আমটা পেস্ট করলেন মিক্সিতে? হ্যাঁ, আপনার ওই কাঁচা লঙ্কা ধনে টনে দিয়ে মানে আচ্ছা। আলাদা করে, কিন্তু হ্যাঁ আমটা প্রথমে পেস্ট করে হ্যাঁ। নিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে, আচ্ছা ম্যারিনেট করে রেখেছিলেন। আচ্ছা, তারপরে আপনারা মশলাটা করে করে তারপরে বাটা মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিতে হচ্ছে। পেঁয়াজ রসুন দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে কষিয়ে। বাহ, রংটা তো খুব সুন্দর এসেছে। কি আম ব্যবহার করেছেন? কি আম সরটা এই ফজলি, ল্যাংড়া, এগুলো দিয়ে যে করা যাবে? আচ্ছা, ল্যাংড়া দিয়ে করা যাবে, খেতে ভালো, খেতে ভালো হয়। এবারে রাতের খাওয়া দাওয়ার পালা, সেটাও বেশ ইলাহি আয়োজন। এটা হলো খেজুর গুড়। গুড়ের কোয়ালিটিটা দেখুন কত ভালো, মানে একদম লিকুইড। আর এটা কি? ওটা হচ্ছে আপনার চাল কুমড়োর সবজি। চাল কুমড়োর সবজি। বাহ, এখানে অর্গ্যানিক, এটাই হচ্ছে এখানকার একটা বৈশিষ্ট্য, যে যদি আপনি এখানে থাকেন আর যদি সেই সময় গাছে কিছু হয় তাহলে সেটা ওরা তৈরি করে খাওয়াবেন। আর এটা কি? এটা আমের আচার। আমের আচার। বাহ। আর এটা? এটা ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি। এটা হচ্ছে সেই চিকেনটা, ম্যাঙ্গো চিকেন, মাটির হাঁড়িতে করা, দেখেই তো লোভ লাগছে। আর মিষ্টি, দইটা দারুণ। দইটা এটা কিভাবে করেছেন? এটা আপনার ওই ঝুড়ের গায়ে আপনার সর দিয়ে দেয়, মানে দুধ মারা দিয়ে দেয়। আচ্ছা তারপর আপনার দুধটাকে জাল দিয়ে ওটা দুধটা ঢেলে দেয়। আচ্ছা। দইটা পাতা হয়ে যাবে। ও এটা বাহ। উপর করলেও পড়বে না একদম। ও, খুব শক্ত হয়ে জমেছে। হ্যাঁ, তাই তো, একদম মানে কপট হয়ে গেছে। হ্যাঁ। সিস্টেমই এরকম। সিস্টেমটাই এরকম। বাহ বাহ বাহ, দারুণ। প্রথমে একটুখানি এই চাল কুমড়োর সবজি, বাড়ির চাল কুমড়ো, মানে ভেবেই আর কি আনন্দ হচ্ছে। ওয়াও, চিকেনটা খাবো কি করে? আমার তো চাল কুমড়োটাই এত ভালো লাগছে। চাল কুমড়োর রেসিপিটা আমাকে একটুখানি বলবেন তো, এটা বাড়িতে গিয়ে ট্রাই করবো। অবশ্য আমাদের তো অর্গ্যানিক চাল কুমড়ো পাবো না, আমাকে সেই বাজার থেকেই কিনতে হবে। তার মনে হয় না এরকম টেস্ট হবে। অসাধারণ চিকেনটা। এটা হচ্ছে সেই আম চিকেন। অসাম, এক কথায় অসাম। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। এই চাল কুমড়োটা ভীষণ ভালো হয়েছে। চাল কুমড়োটা, হ্যাঁ, ওটাও দিদি রান্না করেছেন না? হ্যাঁ, দিদি রান্না করে। আজ 15ই জুলাই সকালবেলা আজকে আশেপাশে টুকটাক একটু ঘুরে তারপরে কলকাতা ফিরবো আমি।
পারঘাটা এই জায়গাটার নাম। উল্টো দিকে কৃষ্ণনাথ কলেজ, ঠিক তার উল্টো দিকে। কৃষ্ণনাথ কলেজের ওই দিকটা যাচ্ছি, একটু বাদে দেখছি, আগে এই দিকটা দেখি। ওপার থেকে সব বাজার আসে। হ্যাঁ, সব গ্রামের সবজি, গ্রামের সব সবজি মানে ওইটা আর কি সব এই নৌকো করে আসে, এসে এখানে কাছাকাছি বাজার আছে, বাজারে বিক্রি হয়। এখানকার কোন জায়গাটা দেখতে হবে আর কোন জায়গাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম মিস করা যাবে না, প্লাস কোন খাবারটা এখানে বেশ পপুলার, সেটা আমাকে গাইড করে দিয়েছেন বাড়ির মালিক সৌভিকদা। উনি যেহেতু এখানকার ভূমিপুত্র, তাই এই পুরো এলাকা সম্বন্ধে বা এখানকার খাওয়া দাওয়া কি দেখা যেতে পারে সব কিছু ওনার নখদর্পণে। আপনার কোনটা পছন্দ সেটা ওনাকে বললেই সেই মতন করে উনি প্ল্যানটা সাজিয়ে দিতে পারবেন। সবজিগুলো যায় এই গ্রাম থেকেই যায়, হ্যাঁ, এইসব গ্রাম থেকেই সবজিগুলো যায় ওপারে। ছোট বসন্তলা বলে। ছোট বসন্ততলা। প্রথম দিন যে মন্দির দর্শন করেছিলাম তার সাথেও এই জায়গাটা একসাথে ঘুরতে পারেন। আবার ইচ্ছে করলে যদি 2-3টে দিন এখানে থাকেন তাহলে আলাদা আলাদা দিনেও কিন্তু ঘুরে নিতে পারেন। এপারে মূলত দেখব এই ছোট বসন্ততলা এবং এর পরে টোটো করে যাব বড় বসন্ততলা। ছোট বসন্ততলায় যে বড় এই গাছটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ সুন্দর, আর তার পাশে রয়েছে মন্দির। ছোট বসন্ততলা পেরিয়ে এবার সামনের দিকে চলেছি। আশেপাশে এখানে ল্যান্টানা জাতীয় গাছ আছে প্রচুর, তো সেই জন্য প্রজাপতিও বেশ ভালো। আর গতকাল বৃষ্টি হয়েছে আর আজকে ঝলমলে রোদ উঠেছে, একদম প্রজাপতি বেরোনোর জন্য আদর্শ আর কি পরিবেশ। সেই জন্য দেখতে পাচ্ছি প্রচুর প্রজাপতি। গত 2 দিন আমরা একটু মেঘলা মেঘলা পেয়েছি, কিন্তু আজকে ভালো রোদ। বিশাল কলা বাগান। ওই যে কলা, ওইদিকে এই যে এখানে কলা। কলা হয়ে আছে প্রচুর। এই পুরো এলাকাটা চাষবাস হয়। পাশে যেরকম কলা বাগান দেখালাম, এটা হচ্ছে পটল হয়েছে এখানে মাচায়, হালকা একটা ছোট একটা মাচা করা, তার মধ্যে পটল হয়েছে, মানে পটলের চাষ হয়েছে। পটল আর ওপাশটায় হচ্ছে ভুট্টা। আচ্ছা একটা কথা বলি, পটলের ফুল ছোঁয়ানো সেটা কি জানেন? মানে যারা আর কি গ্রামের দিকে থাকেন তারা হয়তো জিনিসটা জানবেন। আর ওই ভাজা ফুলের সাথে আপনার হ্যাঁ ইস্তি ফুল হ্যাঁ, ছেলে ফুল মেয়ে ফুলের মধ্যে লাগিয়ে আর কি ওটাকে, তাতে পটল হবে, সাইজটাও বড় হবে। এই যে ক্ষেতের যে সবজি এগুলোই যায় উল্টো দিকে। হ্যাঁ, যারা সবুজ বাড়িতে থাকবেন তারা সকালবেলাটা অনায়াসেই কিন্তু এই ছোটোখাটো 2-1টা জায়গা ঘুরে নিতে পারেন। আর স্টেকেশন হিসেবে যদি চুজ করেন, মানে এখানে থেকে ওয়ার্ক ফ্রম হোম করা, যেটা আর কি সুবিধে থাকে বিকজ ওয়াইফাই রয়েছে, সেটা করলেও কিন্তু বিকেলবেলার দিকে বা সকালের দিকে আসা যেতে পারে। তবে এই এলাকাটা সকালে আসাই ভালো, কারণ ওই বাজারের যে জিনিসগুলো নিয়ে আসছে সেটা দেখতে পাওয়া যায়। তো যারা শহরে থাকে তাদের পক্ষে গ্রামের এইটুকু অ্যাক্টিভিটি এটা দেখতে পাওয়াটাও একটা মনে হয় যে হ্যাঁ অন্যরকম কিছু দেখলাম। এরপর টোটো নিয়ে চললাম বড় বসন্ততলার উদ্দেশ্যে। হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমার যেহেতু আজকেই ফেরার একটু তাড়া আছে, তাই জন্য চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ঘোরাটা সম্পূর্ণ করতে।
কিন্তু এই গাছটা একবার দেখুন যে এটা কত বড়, এর কোনো বয়সের, সে বলে না বয়সের গাছ পাথর নেই, সত্যি আর কি এই গাছটার বয়সের গাছ পাথর নেই। আসল যে কাণ্ডটা কোথায় সেটা বোধহয় ওইখানে হবে। আমি এরকম বড় বট গাছ সেই বোটানিক্যাল গার্ডেনে আর কি দেখেছিলাম, সেই বড় বট গাছ। তারপরে দেখছি আবার এখানে, বাপরে এই পুরো এলাকাটা মানে এই গাছটাই আর কি সেই মেন আর কি একটা জায়গা নিয়ে বসে আছে। এটার আসল কাণ্ডটা আছে, বোঝা যায়। কাণ্ডের খোঁজে চলেছে। ও এই জায়গাটা আসলে, ঘরে যে মাটা আছে আচ্ছা, ওই মা এখানে ও এখান হ্যাঁ থেকে মানে সৃষ্টি। হ্যাঁ বুঝতে পেরেছি, এটাই হচ্ছে মেন গোড়া, এটাই মেন গোড়াটা। সব গাছ আছে। হুম। মেন রোডের একদম পাশে, অথচ এই জায়গাটা এত মানে এই যে আমি এখানটা দেখাতে পারবো কিনা জানি না, এই দিকটা রোদের মধ্যে গিয়ে যদি দাঁড়াই তখন প্রচণ্ড গরম লাগবে, আর যখনই আমি এই বটের এলাকায় চলে আসছি তখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে বেশ মানে মানে ফিল করতে পারছি বেশ 2 ডিগ্রি কমে গেল আর কি এরকম। এই সব গাছ নষ্ট করা বা সেটা যেখানেই হোক না কেন, এটা তো এই গাছটাকে রক্ষা করা হয়েছে আর কি, তার মধ্যে একটা ঐশ্বরিক প্রলেপ দিয়ে যে মন্দিরের কাছাকাছি এই গাছ রক্ষা করা হবে বা কিন্তু যেখানে এরকম বড় গাছ আছে সেখানে অনেক ক্ষেত্রেই থাকে যে গাছটা থাকে না আর কি, কাটা পড়ে যায় বা কিছু, সেটা মানে ভীষণ রকম বেশি ক্ষতি, মানে অপূরণীয় ক্ষতি বলতে যা বোঝায় ঠিক তাই। এই গাছ যতটা অক্সিজেন দিচ্ছে বা যেভাবে আর কি এই জায়গাটাকে মানে রক্ষা করছে, সেটা কিন্তু আর অন্য কোনোভাবে কোনো কংক্রিটাইজেশন করে কোনোভাবেই আর কি জিনিসটা পসিবল না। ফেরার পথে তারপর আবার নৌকো পেরিয়ে এপারে এসে চলে এলাম মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাসের সামনে। মুর্শিদাবাদ মহারাজ কৃষ্ণনাথ ইউনিভার্সিটি বহরমপুরে। 1853 সালে মহারানী স্বর্ণময়ী দেবী তার স্বামী কাশিম বাজারের মহারাজা কৃষ্ণনাথ রায়ের স্মৃতিতে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 170 বছরের ঐতিহ্য বহন করছে এই প্রতিষ্ঠান। এখানে পড়াশোনা করেছেন স্বাধীনতা সংগ্রামী সূর্য সেন ও নলিনীকান্ত বাগচির মতন বীর শহীদরা। চট করে কলেজটা ঘুরে তারপর ফেরার পথ ধরলাম বাজারের মধ্যে দিয়ে। সকালবেলা ঘাটের কাছে যে সবজিগুলো দেখছিলাম ওপার থেকে আসছিল, সেই সবজি তরিতরকারি এই বাজারেই বিক্রি হয়। চট করে একবার ঘুরে নিয়ে তারপর চলে এলাম মিতালিতে। আজকে মিতালির কচুরি দিয়ে সারব ব্রেকফাস্ট। সবুজ বাড়িতে কিভাবে থাকবেন, কিভাবে বুকিং করবেন আর কত খরচ পড়তে পারে সেই সম্বন্ধে তথ্য পেয়ে যাবেন ডেসক্রিপশনে। থ্যাংক ইউ দাদা। এই দারুণ একটা সবুজ বাড়ির লেখা, সবুজ বাড়ির লোগো দেওয়া আর হাজারদুয়ারির ছবি দেওয়া একটা কাপ উপহার দিলেন। সৌভিকদা উপহার দিলেন আসলে সহদেবদার হাত দিয়ে। তার সাথে সাথে আবার গাছের একটা চাল কুমড়ো পেলাম অর্গ্যানিক, যেটা একটু আগে দেখছিলাম ঝুলছিল, তাকে আর কি কেটে দিয়ে দিলেন আমাকে, বাড়িতে গিয়ে খাবো। বেল পানা, বেলের শরবত। সকালবেলা অনেকটা দূর হেঁটে এসে মিতালির কচুরি আর এই বেল পানা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। একটু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, ওই জন্য আরো বেশি ঠান্ডা, হেভি লাগছে কিন্তু এক্সপিরিয়েন্সটা মানে দুর্দান্ত। আমি দাঁড়িয়ে আছি পেছনের ব্যালকনিতে, যেটা আগে দেখিয়েছিলাম, কিন্তু এখানে নানা ব্যস্ততায় আসা হয়নি আজকে সকালে। আজকে বিদায় জানাবার পালা সবুজ বাড়িকে, বহরমপুরকে। তো বিদায় লগ্নে ব্যালকনিতে এলাম, বেলের শরবত দিয়ে ব্রেকফাস্ট করলাম আর মিতালির কচুরি। এবার ফিরে যাব আবার কলকাতায়। এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারেন সবুজ বাড়িতে। এই এক্সপিরিয়েন্স আপনার জন্যও অপেক্ষা করে আছে। আর অয়েল ইন্ডিয়া ট্রাভেলসের সব ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সব নোটিফিকেশন অন করে রাখুন।